হ্যালো ডিয়ার ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলে ভালো আছেন। সো সহজ ইংলিশের আজকের ক্লাসে আমরা শিখব ফিউচার কন্টিনিউয়াস টেন্স। সো ফিউচার কন্টিনিউয়াস টেন্স শেখার জন্য আমাদেরকে আগে জানতে হবে ফিউচার কন্টিনিউয়াস টেন্স কাকে বলে। সো ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে, বা চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। আমি আবারও বলছি, ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে এরূপ বোঝালে ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়। সো যেমন তারা ফুটবল খেলতে থাকবে, আমি বইটি পড়তে থাকবো বা সে কাজটি করতে থাকবে। এরূপ সেন্টেন্সগুলোর ক্ষেত্রে কিন্তু ফিউচার কন্টিনিউয়াস টেন্স হয়, যেগুলো দ্বারা বোঝাবে ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে। সো আমরা এবারে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারগুলো কেমন হয় সেগুলো জানবো। সো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ অর্থাৎ হা-বোধক সেন্টেন্সগুলোর ক্ষেত্রে স্ট্রাকচারটি হয়, প্রথমে হবে সাবজেক্ট, তারপরে হবে শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি, সো কন্টিনিউয়াস মানে কিন্তু ভার্বের সাথে আইএনজি। সো আপনারা প্রেজেন্ট কন্টিনিউয়াসে শিখেছেন, প্রেজেন্ট কন্টিনিউয়াস অর্থাৎ বর্তমানে কোনো কাজ হচ্ছে বা চলছে এরূপ বোঝায়, এবং এগুলোর ক্ষেত্রেও কিন্তু ভার্বের সাথে আইএনজি হয়েছিল। এবং পাস্ট কন্টিনিউয়াস অর্থাৎ অতীতকালে কোনো কাজ হচ্ছিল বা চলছিল এমন বোঝাচ্ছে, যেখানেও কিন্তু ভার্বের সাথে আইএনজি। এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সও আপনারা কিন্তু দেখেছেন ভার্বের সাথে আইএনজি, এবং এটার ক্ষেত্রে হচ্ছে ভবিষ্যতে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে এরূপ বোঝাচ্ছে, ঠিক আছে। সো আপনারা বুঝতে পারছেন কন্টিনিউয়াস মানেই কিন্তু চলমান, ঠিক আছে। এবং অবশ্যই ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। সো আপনারা দেখতে পাচ্ছেন ফিউচার কন্টিনিউয়াস টেন্সের স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস বাকি অংশ। সো কোথায় শ্যাল বসে আর কোথায় উইল বসে সেটা আমি আগের ক্লাসে কিন্তু ক্লিয়ার করে দিয়েছি, তাও আমি বলে দিই। হচ্ছে সাবজেক্ট যদি আই অথবা উই হয় তখন শ্যাল বসে, এবং বাকি সকল ক্ষেত্রে উইল বসে, ঠিক আছে। সো বর্তমানে কিন্তু শ্যালের তেমন একটা ব্যবহার হয় না, আই এবং উইয়ের সাথেও কিন্তু উইল আপনারা বসাতে পারেন, ঠিক আছে। সো আপনারা যদি আই বা উইয়ের সাথে উইলও বসান সেক্ষেত্রেও ভুল হবে না, কারণ বর্তমান সময় শ্যালের তেমন একটা ব্যবহার হয় না। সো আপনারা যদি শ্যাল ব্যবহার করতে চান তাহলে কিন্তু আপনারা শুধুমাত্র আই অথবা উইয়ের ক্ষেত্রে শ্যাল ব্যবহার করতে পারবেন, ঠিক আছে, আর বাকি সব ক্ষেত্রে উইল হবে। সো আমরা যদি একটু উদাহরণগুলো সমাধান করার চেষ্টা করি, দেখুন তারা ফুটবল খেলতে থাকবে। সো এটা দেখতে পাচ্ছেন একটি হা-বোধক বা অ্যাফার্মেটিভ সেন্টেন্স ফিউচার কন্টিনিউয়াস টেন্সের, অবশ্যই, কারণ এটা ভবিষ্যৎকালে কোনো কাজ হতে থাকবে বা চলতে থাকবে এরূপ বোঝাচ্ছে। সো আমরা এই স্ট্রাকচার অনুযায়ী এই উদাহরণগুলো সমাধান করব। সো প্রথমে দেখতে পাচ্ছেন সাবজেক্ট হবে, এখানে সাবজেক্ট হচ্ছে তারা ইংরেজি হচ্ছে দে। সো দে তারপরে দেখতে পাচ্ছেন শ্যাল অথবা উইল বসবে। সো এখানে যেহেতু দে আছে আমরা উইল ব্যবহার করব, দে উইল, তারপরে বি, সো দে উইল বি, তারপর ভার্বের সাথে আইএনজি, এখানে ভার্ব হচ্ছে খেলা, সো খেলতে থাকবে, এটা হচ্ছে ভার্ব। সো দে উইল বি, ভার্বের সাথে আইএনজি, দে উইল বি প্লেয়িং। তারপর দেখতে পাচ্ছেন বাকি অংশ, এখানে বাকি অংশ কি ফুটবল, দে উইল বি প্লেয়িং ফুটবল, তারা ফুটবল খেলতে থাকবে। তারপরে দেখতে পাচ্ছেন আমি বইটি পড়তে থাকবো, তাহলে কি এইখানে স্ট্রাকচার অনুযায়ী প্রথমে বসবে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে আই, তারপর দেখতে পাচ্ছেন শ্যাল অথবা উইল বসবে। সো আই বা উইয়ের সাথে আপনারা শ্যাল ব্যবহার করতে পারেন, আপনারা যদি এখানে উইলও ব্যবহার করেন সেক্ষেত্রেও কিন্তু ভুল হবে না, ঠিক আছে। সো আই শ্যাল, তারপরে দেখতে পাচ্ছেন বি, আই শ্যাল বি, তারপর ভার্বের সাথে আইএনজি, এখানে ভার্ব হচ্ছে পড়া ইংরেজি হচ্ছে রিড, আর ভার্বের সাথে আইএনজি অর্থাৎ রিডিং, আই শ্যাল বি রিডিং। এবং তারপরে বাকি অংশ হচ্ছে বইটি, আই শ্যাল বি রিডিং দ্য বুক, অর্থাৎ আমি বইটি পড়তে থাকবো। তারপর দেখতে পাচ্ছেন সে কাজটি করতে থাকবে, তাহলে এখানে প্রথমে বসবে সাবজেক্ট হচ্ছে হি, তারপরে হচ্ছে শ্যাল অথবা উইল, সো হির সাথে আমরা বসাবো উইল, তারপরে বি, হি উইল বি, তারপরে দেখতে পাচ্ছেন ভার্বের সাথে আইএনজি, এখানে ভার্ব হচ্ছে করা, হি উইল বি ডুইং, ভার্বের সাথে আইএনজি, ডু মানে করা, এবং এটার ভার্বের সাথে আইএনজি, হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক। তারপর দেখতে পাচ্ছেন এক্সটেনশন হচ্ছে দ্য ওয়ার্ক, অর্থাৎ বাকি অংশ দ্য ওয়ার্ক,
হি উইল বি ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ সে কাজটি করতে থাকবে। সো আশা করি আপনারা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের অ্যাফার্মেটিভ সেন্টেন্সগুলোর যে স্ট্রাকচার সেটা বুঝতে পারলেন। এবার আমরা দেখব ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ সেন্টেন্সগুলোর স্ট্রাকচার। নেগেটিভ অর্থাৎ না বোধক, ঠিক আছে। সো নেগেটিভের ক্ষেত্রে জাস্ট কী করবেন, আপনারা শ্যাল অথবা উইলের পরে একটা নট বসাই দিলেই কিন্তু নেগেটিভ হয়ে যাবে, ঠিক আছে। শ্যাল অথবা উইলের পরে নট। যেমন আমরা যদি উদাহরণগুলো দেখি, এখানে দেখতে পাচ্ছেন তারা ফুটবল খেলতে থাকবে, এটা দেখতে পাচ্ছেন হা বাদক। কিন্তু আমি যদি এখানে বলি যে তারা ফুটবল খেলতে থাকবে না, এখানে কিন্তু না আছে, যার কারণে এটা কিন্তু না বাদক সেন্টেন্স। সো এইটার ক্ষেত্রে আপনারা আমাদেরকে ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এই নেগেটিভের এই স্ট্রাকচারটি ব্যবহার করতে হবে। সো কীভাবে করবেন দেখুন, তারা ফুটবল খেলতে থাকবে না। সো জাস্ট আপনারা এই যে এখানে উইলের পরে একটা নট বসাই দিবেন, দে উইল নট বি প্লেয়িং ফুটবল, অর্থাৎ তারা ফুটবল খেলতে থাকবে না। সো সেম নিয়মে আমি যদি বলি আমি বইটি পড়তে থাকবো না, আমি বইটি পড়তে থাকবো না, সো আপনারা কী করবেন, জাস্ট এই শ্যালের পরে একটা নট বসাই দিবেন, আই শ্যাল নট বি রিডিং দ্য বুক, অর্থাৎ আমি বইটি পড়তে থাকবো না। তারপর দেখতে পাচ্ছেন সে কাজটি করতে থাকবে। সো আমি যদি বলি সে কাজটি করতে থাকবে না, সো কী হবে, জাস্ট হি উইল নট বি ডুইং দ্য ওয়ার্ক, অর্থাৎ সে কাজটি করতে থাকবে না। সো এখানে দেখতেই পারছেন আপনারা জাস্ট এই যদি নেগেটিভ হয় শ্যাল অথবা উইলের পরে একটি নট বসাইতে হবে। সো নেগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে সাবজেক্ট প্লাস শ্যাল অথবা উইল প্লাস নট প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন বা বাকি অংশ। সো আশা করি আপনারা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ স্ট্রাকচারটাও বুঝে গিয়েছেন। এবার আমি দেখাবো ফিউচার কন্টিনিউয়াস টেন্সের ইন্টারোগেটিভ, অর্থাৎ প্রশ্নবোধক যে সেন্টেন্সগুলো হয় ইন্টারোগেটিভ সেন্টেন্স, সেইগুলোর ক্ষেত্রে আপনারা স্ট্রাকচারটি দেখব। সো এইগুলোর ক্ষেত্রে জাস্ট সাবজেক্টের আগে শ্যাল অথবা উইল বসে। সো ইন্টারোগেটিভের ক্ষেত্রে আমরা সাবজেক্টের আগে শ্যাল অথবা উইল বসাবো। সো ইন্টারোগেটিভ বা প্রশ্নবোধক, এবং অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন বসবে ইন্টারোগেটিভ সেন্টেন্সের পরে। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের ক্ষেত্রে স্ট্রাকচারটি আপনারা দেখতে পাচ্ছেন। যদি ইন্টারোগেটিভ সেন্টেন্স হয়, অর্থাৎ প্রশ্নবোধক যে বাক্যগুলো হয় সেগুলো কিন্তু ইন্টারোগেটিভ সেন্টেন্স বলা হয়। সো ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট। সো এটা নট হবে না, কারণ এটা আমরা জাস্ট ইন্টারোগেটিভ করব, অর্থাৎ শুধু ইন্টারোগেটিভ সেন্টেন্স হবে। সো যেখানে আমরা নট ব্যবহার করব না। সো দেখতে পাচ্ছেন ইন্টারোগেটিভ সেন্টেন্স স্ট্রাকচারটি হবে শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। যেমন এখানে দেখতে পাচ্ছেন আছে একটি, এখানে আমরা যদি উদাহরণগুলো লক্ষ্য করি, দেখুন তারা কি ফুটবল খেলতে থাকবে, তারা কি ফুটবল খেলতে থাকবে, বা হচ্ছে আমি কি বইটি পড়তে থাকবো, আমি কি বইটি পড়তে থাকবো, বা সে কি কাজটি করতে থাকবে, সো দেখতে পাচ্ছেন এইগুলো কিন্তু সবগুলোই হচ্ছে আর কি ইন্টারোগেটিভ সেন্টেন্স এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সের উদাহরণ। সো অবশ্যই আমাদেরকে কী করতে হবে, ইন্টারোগেটিভের এই স্ট্রাকচার অনুসারে এইগুলোকে সমাধান করতে হবে। সো দেখুন তারা কি ফুটবল খেলতে থাকবে। সো প্রথমে আমরা স্ট্রাকচার অনুযায়ী শ্যাল অথবা উইল ব্যবহার করবো। সো কোথায় শ্যাল বসে কোথায় উইল বসে আপনারা তো জানেনই, আমি এটা অনেকবার ক্লিয়ার করে দিয়েছি। সো এখানে সাবজেক্ট হচ্ছে তারা ইংরেজি হচ্ছে দে। সো দের সাথে বসে হচ্ছে উইল, তারপরে সাবজেক্ট, এখানে সাবজেক্ট হচ্ছে দে বা তারা, উইল দে, তারপরে বি বসবে, উইল দে বি, তারপর ভার্বের সাথে আইএনজি বসবে। সো এখানে ভার্ব হচ্ছে খেলা ইংরেজি হচ্ছে প্লে। সো প্লের সাথে আইএনজি অর্থাৎ প্লেয়িং, উইল দে বি প্লেয়িং। তারপর দেখতে পাচ্ছেন বাকি অংশ, উইল দে বি প্লেয়িং ফুটবল। তারপরে অবশ্যই যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য বা ইন্টারোগেটিভ সেন্টেন্স, অবশ্যই একটি প্রশ্নবোধক চিহ্ন। সো উইল দে বি প্লেয়িং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে। সো তারপর দেখতে পাচ্ছেন আমি কি বইটি পড়তে থাকবো।
সো আমির সাথে হবে শ্যাল, অর্থাৎ আয়ের সাথে এখানে সাবজেক্ট হচ্ছে আমি অর্থাৎ আয়ের সাথে শ্যাল বসবে। সো আপনারা চাইলে উইলও ব্যবহার করতে পারেন আই এবং উইয়ের সাথে। সো আমি এখানে শ্যালই ব্যবহার করব, শ্যাল আই, তারপরে বি, শ্যাল আই বি। তারপর দেখতে পাচ্ছেন ভার্বের সাথে আইএনজি, অর্থাৎ এখানে ভার্ব হচ্ছে পড়া ইংরেজি হচ্ছে রিড, এবং যেহেতু আইএনজি অর্থাৎ রিডিং, শ্যাল আই বি রিডিং দ্য বুক, আমি কি বইটি পড়তে থাকবো। তারপর দেখতে পাচ্ছেন সে কি কাজটি করতে থাকবে। সো এখানে সাবজেক্ট হচ্ছে হির সাথে বসবে উইল হি বি, অর্থাৎ উইল হি বি। তারপর ভার্বের সাথে আইএনজি, এখানে ভার্ব হচ্ছে করা ইংরেজি হচ্ছে ডুর সাথে আইএনজি অর্থাৎ ডুইং। তাহলে উইল হি বি ডুইং দ্য ওয়ার্ক, সে কি কাজটি করতে থাকবে। তারপরে দেখুন যদি ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, অর্থাৎ যদি প্রশ্ন করাও বোঝায় আবার নেগেটিভ হয়, তাহলে কেমন হবে। সো যদি ইন্টারোগেটিভ নেগেটিভ হয়, যদি কোনো বাক্য ইন্টারোগেটিভ এবং নেগেটিভ দুইটাই হয়, ইন্টারোগেটিভ নেগেটিভ দুইটাই হয়, সেগুলোর ক্ষেত্রে আপনারা কী করবেন, আপনারা জাস্ট এই সাবজেক্টের পরে একটা নট বসাই দিবেন, তাহলে সো আমরা যদি উদাহরণ দেখি। সো দেখুন, তারা কি ফুটবল খেলতে থাকবে না, অথবা আমি কি বইটি পড়তে থাকবো না, অথবা সে কি কাজটি করতে থাকবে না। সো এইগুলো দেখুন প্রশ্ন করা বোঝাচ্ছে, আবার এইগুলো কিন্তু না বোধক, ঠিক আছে। অর্থাৎ এই ধরনের সেন্টেন্সগুলোর ক্ষেত্রে আমরা ইন্টারোগেটিভ নেগেটিভের এই স্ট্রাকচারগুলো ব্যবহার করব। সো এইগুলো আমরা উদাহরণগুলো এবারে সমাধান করি। এখানে দেখানো, তারা কি ফুটবল খেলতে থাকবে না। সো এখানে সাবজেক্ট হচ্ছে দের সাথে উইল ব্যবহৃত হয়। সো উইল, তারপর সাবজেক্ট হচ্ছে দে। তারপরে দেখতে পাচ্ছেন গঠনের নট, যেহেতু এগুলো নেগেটিভ সেন্টেন্স, উইল দে নট, তারপর গঠনের বি, উইল দে নট বি, তারপর ভার্বের সাথে আইএনজি, উইল দে নট বি প্লেয়িং, তারপরে এক্সটেনশন বা বাকি অংশ, তারপর প্রশ্নবোধক চিহ্ন। সো উইল দে নট বি প্লেয়িং ফুটবল, তারা কি ফুটবল খেলতে থাকবে না। তারপর দেখতে পাচ্ছেন আমি কি বইটি পড়তে থাকবো না। সো এখানে আমরা এই স্ট্রাকচারটা অনুযায়ী সমাধান করব। এখানে যেহেতু আমি আছে, আমির সাথে আয়ের সাথে শ্যাল বসে, এবং আমি কিন্তু আগেই বলেছি বর্তমানে কিন্তু শ্যালের তেমন একটা ব্যবহার হয় না। সো আপনারা চাইলে আই বা উইয়ের সাথে উইলও ব্যবহার করতে পারেন। সো আমি এখানে উইল ব্যবহার করি। সো এটা আপনার ইচ্ছা, আই এবং উইয়ের সাথে শ্যাল বসে, কিন্তু বর্তমান সময়ে কিন্তু শ্যালের ব্যবহার হয় না, যার কারণে আপনারা আই বা উইয়ের সাথেও উইল ব্যবহার করতে পারেন। সো উইল, তারপর সাবজেক্ট উইল আই, তারপর গঠনের নট উইল আই নট, তারপর গঠনের বি উইল আই নট বি। তারপরে দেখতে পাচ্ছেন ভার্বের সাথে আইএনজি, এখানে ভার্ব হচ্ছে পড়া ইংরেজি হচ্ছে রিডিং, আর ভার্বের সাথে আইএনজি রিডিং। উইল আই নট বি রিডিং দ্য বুক, অর্থাৎ আমি কি বইটি পড়তে থাকবো না। তারপর দেখতে পাচ্ছেন সে কি কাজটি করতে থাকবে না। সো আমরা এটার সমাধান করে নেব। সো উইল হি নট বি ডুইং দ্য ওয়ার্ক, সে কি কাজটি করতে থাকবে না। সো আশা করি আপনারা ফিউচার কন্টিনিউয়াস টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভের স্ট্রাকচারটিরও ব্যবহার বুঝে গিয়েছেন। সো আরেক ধরনের সেন্টেন্স আমরা দেখে থাকি, যেগুলোকে আমরা বলি WH ইন্টারোগেটিভ, ঠিক আছে। WH ইন্টারোগেটিভ। সো WH ইন্টারোগেটিভটা কি, যে প্রশ্নের উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না। আমি আবারও বলছি, যে প্রশ্নগুলোর উত্তর হ্যাঁ বা না দিয়ে দেওয়া যায় না, সেগুলোর ক্ষেত্রে কিন্তু WH ওয়ার্ড ব্যবহার করতে হয়, ঠিক আছে। সো আপনারা দেখুন, যেখানে আপনারা যদি এখানে নাটি আমরা কেটে দিই, সো এই উদাহরণগুলোতে যদি আমরা নাকগুলো কেটে দিই, দেখুন তারা কি ফুটবল
খেলতে থাকবে, তারা কি ফুটবল খেলতে থাকবে? এটার উত্তর কিন্তু আপনি হ্যাঁ বা না দিয়ে দিতে পারেন, যে হ্যাঁ খেলতে থাকবে, বা বলতে পারেন না খেলতে থাকবে না। আবার আমি কি বইটি পড়তে থাকবো, এটার আপনারা অ্যান্সারও কিন্তু হ্যাঁ বা না দিয়ে দিতে পারবেন। বা সে কি কাজটি করতে থাকবে, এটার উত্তরও কিন্তু আপনারা হ্যাঁ বা না দিয়ে দিতে পারবেন। কিন্তু আমি যদি বলি তারা কখন ফুটবল খেলতে থাকবে, তারা কখন ফুটবল খেলতে থাকবে, এটার উত্তর কি আপনি হ্যাঁ বা না দিয়ে দিতে পারবেন, যে তারা কখন ফুটবল খেলতে থাকবে? আপনি কিন্তু এটার উত্তর হ্যাঁ বা না দিয়ে দিতে পারবেন না। বা আমি কেন বইটি পড়তে থাকবো, আমি কেন বইটি পড়তে থাকবো, তো এটার উত্তর কি আপনি হ্যাঁ বা না দিয়ে দিতে পারবেন না। আবার আমি যদি বলি সে কি কাজটি করতে থাকবে, অর্থাৎ এখানে যদি আমি বলি সে কোথায় কাজটি করতে থাকবে, এটার উত্তর কি আপনি হ্যাঁ বা না দিয়ে দিতে পারবেন না। সো এগুলোর ক্ষেত্রে কিন্তু ডাব্লুএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে। সো ডাব্লুএইচ ওয়ার্ড কোথায় ব্যবহার করবেন? এই শ্যাল অথবা উইলের আগে। সো ডাব্লুএইচ ইন্টারোগেটিভ সেন্টেন্সের স্ট্রাকচার হচ্ছে ডাব্লুএইচ ওয়ার্ড প্লাস শ্যাল অথবা উইল প্লাস সাবজেক্ট প্লাস বি প্লাস ভার্বের সাথে আইএনজি প্লাস এক্সটেনশন প্লাস, যেহেতু এটা প্রশ্নবোধক বাক্য হবে সো অবশ্যই প্রশ্নবোধক চিহ্ন। এখন আমি যদি বলি তারা কখন ফুটবল খেলতে থাকবে, সো এখানে প্রথমে ডাব্লুএইচ ওয়ার্ড ব্যবহার হবে। সো ডাব্লুএইচ ওয়ার্ড কোনটা নেবেন? এখানে দেখবেন এখানে দেখছেন আছে কখন ইংরাজি হচ্ছে হোয়েন, যেটা ডাব্লুএইচ ওয়ার্ড। সো আমি লিখলাম প্রথমে ডাব্লুএইচ ওয়ার্ড নিলাম হোয়েন, তারপরে দেখতে পাচ্ছেন শ্যাল অথবা উইল বসবে। সো এখানে আমি যেহেতু সাবজেক্ট হচ্ছে তার ইংরেজি হচ্ছে দে, সো দের সাথে উইল নিয়েছি। সো হোয়েন উইল দে, তারপর গঠনের বি, তারপর ভার্বের সাথে আইএনজি, তারপর দেখতে পাচ্ছেন বাকি অংশ এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন। সো হোয়েন উইল দে বি প্লেয়িং ফুটবল, তারা কখন ফুটবল খেলবে, ঠিক আছে। তারপর দেখতে পাচ্ছেন আমি কেন বইটি পড়তে থাকবো, সো এখানে আমরা ডাব্লুএইচ কোশ্চেন নেব, কেন ইংরেজি হচ্ছে হোয়াই, তারপরে হচ্ছে গঠনের শ্যাল অথবা উইল। সো আয়ের সাথে শ্যাল অথবা আই এবং উইয়ের সাথে শ্যাল বসে, কিন্তু বর্তমানে কিন্তু শ্যালের তেমন একটা ব্যবহার হয় না। সো আপনারা চাইলে কিন্তু আয়ের সাথে উইলও ব্যবহার করতে পারেন। সো হোয়াই উইল, তারপরে দেখতে পাচ্ছেন সাবজেক্ট, তারপর গঠনের বি, হোয়াই উইল আই বি, তারপর ভার্বের সাথে আইএনজি রিডিং, তারপর দ্য বুক অর্থাৎ এক্সটেনশন বা বাকি অংশ, এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন। সো হোয়াই উইল আই বি রিডিং দ্য বুক, আমি কেন বইটি পড়তে থাকবো, ঠিক আছে। সো তারপর দেখতে পাচ্ছেন সে কোথায় কাজটি করতে থাকবে, সো এটা আপনারা কীভাবে সমাধান করবেন? এখানে প্রথমে ডাব্লুএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে, যেহেতু এই প্রশ্নের উত্তর আপনি হ্যাঁ বা না দিয়ে দিতে পারবেন না। দেখুন সে কোথায় কাজটি করতে থাকবে, এটার উত্তর কি আপনি হ্যাঁ বা না দিয়ে দিতে পারবেন না। সো অবশ্যই ডাব্লুএইচ ওয়ার্ড ব্যবহার করতে হবে। তো ডাব্লুএইচ ওয়ার্ড কোনটি ব্যবহার করবেন? সো এখানে দেখতে পাচ্ছেন আছে কোথায় ইংরেজি আছে হোয়ার, এর একটি ডাব্লুএইচ ওয়ার্ড। তারপর দেখতে পাচ্ছেন হবে শ্যাল অথবা উইল। সো এখানে শ্যাল নেবো না উইল নেবো, সো সাবজেক্টের উপর ভিত্তি করে। সো এখানে দেখুন সে আছে, সে ইংরেজি আছে হি বা শি, সো আমরা কিন্তু এখানে উইল ব্যবহার করব। সো হোয়ার উইল, তারপর সাবজেক্ট হোয়ার উইল হি, তারপর গঠনের বি, হোয়ার উইল হি বি, তারপরে ভার্বের সাথে আইএনজি। এখানে ভার্ব হচ্ছে করা ইংরেজি হচ্ছে ডু, সো ডু এর সাথে আইএনজি। সো হোয়ার উইল হি বি ডুইং, তারপর বাকি অংশ দ্য ওয়ার্ক এবং সবশেষে প্রশ্নবোধক চিহ্ন। সো হোয়ার উইল হি বি ডুইং দ্য ওয়ার্ক, সে কোথায় কাজটি করতে থাকবে। সো আশা করি আপনার ফিউচার কন্টিনিউয়াস টেন্সের এই ডাব্লুএস ইন্টারোগেটিভের স্ট্রাকচারটাও ভালো করে বুঝেছেন এবং ফিউচার কন্টিনিউয়াস টেন্সটাও খুব ভালো করে বুঝেছেন। সো ভিডিওটি দেখে যদি উপকৃত হন বা ভিডিওটি দেখে যদি ভালো লাগে, অবশ্যই আমাদের চ্যানেলটিকে ছোট্ট চ্যানেলটিকে খুবই সহজে ইংরাজি শিখতে অবশ্যই আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল প্রেস করে রাখুন। আর ভিডিওটি দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। অবশ্যই আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে কমেন্ট বক্সে জানাবেন।